স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। টানাপোড়েন চলছে এখন সব জায়গায়, কথার বর্তেও আমরা শুনতে পাচ্ছি টানাপোড়েন শব্দটি বেশ কয়েকবার। এখন আমরা আজকে আলোচনা করব কোথায় টান আর কোথায় পড়েন এই বিষয়ে নিয়ে আজকে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনুর রশিদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও নাট্য ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিকের সঙ্গে। স্বাগত আপনাদেরও। অধ্যাপক দিলারা চৌধুরী, আপনি জানেন যে 6ই এপ্রিল ধর্ম বা ধর্মীয় অনুভূতিকে অবমাননার শাস্তি দাবি করে হেফাজতে ইসলামী নামে একটি দল লং মার্চের ডাক দিয়েছে 6 এপ্রিল। সেই লং মার্চে আসলে কে লাভবান হবে বা কি লাভ হবে আমাদের? লং মার্চে আপনার লাভবান হওয়ার আগে আমি বলবো যে কে বিড়ম্বিত হবেন? বিড়ম্বিত হবে সরকার। আচ্ছা, কারণ সরকারের পক্ষে এই জিনিসটাকে সামাল দেওয়া আপনার এটা একটা ওই যে বলে না যে আপনার শাখের করাত, এদিক দিয়েও কাটবে ওদিক দিয়েও কাটবে। আর লাভবান যারা হবেন, যারা আপনার জামাত অবভিয়াসলি লাভবান হবেন এতে। কারণ আপনার ধর্মীয় অনুভূতি এমন একটা জিনিস, আপনি এটা মানুষকে কিন্তু যত এটাকে করা যায়, যত আমি কি বলবো, যত এটাকে উত্তেজিত করা যায়, তত কিন্তু মানুষ আপনার নিজেদের ন্যাশনালিজম, লজিক, রিজনিং ক্ষমতা হারিয়ে ফেলে এবং এই গোলাপানিতে অনেকেই লাভবান হতে পারেন। অধ্যাপক হারুনুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো যে একটি উদ্ধৃতি কোট করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জনাব তোফায়েল আহমেদ বলেছেন যে দুই নৌকায় পা দিলে আসলে সরকারের আমও যাবে ছালাও যাবে। সেক্ষেত্রে তারা বলতে চেয়েছেন যে যুদ্ধ অপরাধীর বিচার একদিকে যেমন করছে সরকার, আবার হেফাজতে ইসলামীকেও সমর্থন দিচ্ছে। এ সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ। আসলে দুই নৌকায় পা দেওয়া তো বিপজ্জনক এবং সময় বিপদের আশঙ্কা থাকে। তবে আমার মনে হয় যে যুদ্ধ অপরাধীদের বিচার এটা একটি গণদাবি, আর জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং যুদ্ধ অপরাধ যারা করেছে 1971 সালে তাদের বিচার হওয়া আবশ্যকীয়। আপনি বলছেন যে হেফাজতে ইসলাম, তাদেরকেও সরকার সমর্থন দিচ্ছে। এইখানে আমার বক্তব্য হলো এই যে সরকারের দায়িত্বে যারা থাকেন তাদেরকে কিন্তু নানা পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং এটাই হলো একটা দায়িত্বশীল সরকারের আচরণ। হেফাজতে ইসলাম তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে 6ই এপ্রিল এবং সেটাকে সরকার হ্যান্ডেল করা বা সেটাকে মোকাবেলা করা এবং মোকাবেলা করতে গিয়ে নানা কৌশলে তারা আশ্রয় নিতে পারে এবং সেখানে নির্লিপ্ত থাকার তো কোনো কারণ নাই। কাজেই তারা যে দাবি দেওয়া তুলেছে সেখানে যদি ন্যায়সঙ্গত ন্যায্য কোনো বক্তব্য থেকে থাকে নিঃসন্দেহে সরকার সেটা আমলে আনবেন, আর যদি অযৌক্তিক কিছু থাকে তাহলে সেটাও সরকার দেখবেন। কাজেই আমি এভাবে কিন্তু দেখি না যে হেফাজতে ইসলাম তার সাথেও সরকার এক ধরনের সখ্যতা বা সমঝোতা করছে। সমঝোতা করছে না স্যার, আপনি মনে করছেন? না, আমি মনে করি যে এখানে মূল যে বিষয়টি সেটা হলো কিন্তু যুদ্ধ অপরাধীর বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচার যদি আমার মূল এজেন্ডা হয়ে থাকে, মূল লক্ষ্য যদি হয়ে থাকে, তা আমি মনে করি না যে এই প্রশ্নে সরকারের পক্ষে কোনো ক্রমে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বা সরকার, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তার পক্ষে যুদ্ধাপরাধীর বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া সম্ভব। আমি একটু ঢাকার বাইরে আমি প্রফেসর ইয়াহিয়ার কাছে যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্যার, আপনি শুনছিলেন যে প্রফেসর দিলারা চৌধুরী বলছিলেন যে এই লং মার্চের ফলে আসলে কে লাভবান হবে সেইটা বোঝা মুশকিল। এই ঘোলা পানিতে অনেকেই লাভবান হতে পারে, তবে সরকার যে বিড়ম্বিত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং জামাতে ইসলামী লাভবান হবে সেটাও ইনি বলেছেন। আপনার বিশ্লেষণ শুনবো প্রফেসর ইয়াহিয়া। ধন্যবাদ। আমি যেটা মনে করি, সরকারের এমনিতেই প্লেটে প্রচুর সমস্যা উঠে গেছে, তার ভেতরে
এই নতুন করে হেফাজতে ইসলাম এসে যুক্ত হয়েছে। সরকার কিন্তু সতর্ক হলে খুব সহজেই এই পরিস্থিতি এড়াতে পারত, কিন্তু সরকার প্রথম দিকে গড়িমসি করেছে। কারণ হেফাজতে ইসলাম সংগঠনটি 2010 সালে জন্ম নেওয়া এবং এই সংগঠনটির যে উদ্দেশ্যে জন্ম নিয়েছে সেটা হচ্ছে ইসলাম ধর্মের অবমাননা এবং অন্যান্য এই সমস্ত ইস্যু দেখলে তারা সেটার প্রতিবাদ করে। যেমন আপনি ধরেন দেশের বাইরে মিয়ানমারে যে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে সেটাও তারা বিরোধিতা করেছে। তো আমাদের এখানে ধর্ম নিয়ে যে ধর্ম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, সরকারের এটা মনে রাখা উচিত ছিল। এবং প্রথমেই যখন এই ইস্যুটা উত্থাপিত হয়েছিল যে কিছু কিছু ব্লগার তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় ধর্ম নিয়ে এবং নবীজিকে নিয়ে কটূক্তি করছেন, সরকারের সাথে সাথে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত ছিল। কিন্তু সে ব্যাপারে সরকার 2.5 মাস পরে সরকারের বোধোদয় হয়েছে যে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। সময় মতো যদি সরকার এ ব্যাপারে উদ্যোগ নিত তাহলে হেফাজতে ইসলামের এই সমস্ত কর্মসূচি আমাদেরকে দেখতে হতো না। আর আপনি প্রথমেই যে ইস্যুটা বলেছেন এবং শ্রদ্ধেয় ডক্টর হারুন যেটা বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচারটাই এখানে মুখ্য, আমি সেটা মনে করি না। আমি মনে করি আপনার যে শুরু করেছিলেন কোথায় টান কোথায় পড়েন, আমি মনে করি সব টান এবং সব পড়েন আগামী নির্বাচনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। অধ্যাপক ইয়াহিয়া আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আমি। অধ্যাপক মলয় কুমার ভৌমিকের কাছে জানতে চাইবো যে অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনি কি একমত সরকার অ্যাক্ট করতে দেরি করেছে যেটি অধ্যাপক ইয়াহিয়া বলছিলেন, এবং অধ্যাপক ইয়াহিয়া আরো বলছিলেন যে সবকিছুই আবর্তিত হচ্ছে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে? অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনার মতামত শুনবো। ধন্যবাদ। মনে হতে পারে যে আজকের প্রেক্ষাপটে সরকার রাজনীতির বর্তমান অবস্থা বিবেচনায় এ কথা আমরা আগেও শুনেছি যে নির্বাচনকে ঘিরে এটা করছে, কিন্তু এই প্রশ্নে অন্তত আমি বলতে চাই যে মনে রাখতে হবে যে সরকার যখন ক্ষমতায় আসার আগে তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করবে। সুতরাং বিচার প্রক্রিয়া এই সরকার শুরু করেছে, তাকে শেষ করতে হবে। এই কমিটমেন্ট সরকারের যেহেতু পূর্বেই ছিল, সুতরাং সেটি সরকার বাস্তবায়িত করবে। তার এই বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝখানে যদি আমরা এখন এই প্রশ্নটি তুলি যে নির্বাচনে হিসাব নিকাশকে কেন্দ্র করে এগুলো করা হচ্ছে, তাহলে আমার মনে হয় সরকারের অন্যদিকে কোনো সমালোচনা থাকতে পারে, করাও যেতে পারে। কিন্তু এই প্রশ্নে এগুলো যদি তোলা হয় তাহলে এই প্রশ্ন উত্থাপনের মধ্যে উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। কেননা এটি তোলার কোনো স্কোপ নেই। যে পরিষ্কার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় এসেছে যে যুদ্ধাপরাধীদের বিচার করবে তারা, এবং দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম একে দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন দিয়েছে। কাজী ইস্যুটি, এই বিচারের ইস্যুটিই মুখ্য। অধ্যাপক মলয় ভৌমিক, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক হারুন রশিদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে সেক্টর কমান্ডার্স ফোরাম সহ আরো বেশ কয়েকটি সংগঠন এই 6 তারিখের এর প্রতিবাদে হরতাল ডেকেছে। সেই হরতাল ডাকাটা কতটা যৌক্তিক হয়েছে এই প্রশ্ন করছেন আমাদের দর্শকরা। একটি কর্মসূচি, যেটি আপনাকে বলছিলেন একটি কর্মসূচি, সেই কর্মসূচির প্রতিবাদে আবার একটা হরতাল ডাকা হয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? ওয়েল, বাংলাদেশে আপনি বলছিলেন সরকার সব দিক বিবেচনা করে চলবে, এইদিকে সরকারের বিবেচনাটা কি থাকবে? সরকার কি করবে এখন? না, যুদ্ধ এই সেক্টরস কমান্ডার ফোরাম যেটা বললেন, একটা সংগঠন, কয়েকটা সংগঠন মিলে, এর মধ্যে সাংস্কৃতিক এবং সংগঠন আছে। তারা যদি হরতালের মতো কর্মসূচি যেটা তারা শুক্র শনিবার হরতাল গ্রহণ করেছে বললেন, তো এটা হলো যে তাদের যে একটি রাজনৈতিক অবস্থান আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং সেই বিষয়টি তুলে ধরার জন্য, সেই বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সরকারের উপরে কাউন্টার চাপ প্রয়োগ করার জন্য তারা হয়তো এই কর্মসূচি গ্রহণ করেছে। তো সেটা
একটি গণতান্ত্রিক ব্যবস্থা তো হতেই পারে, কিন্তু আমার যেটা বক্তব্য হরতালের প্রসঙ্গে সেটা হলো এই যে হরতাল যারা আহ্বান করেন, এখানে শুধু আমি সেক্টর কমান্ডার ফোরামের কথা বলছি না, ইন জেনারেল টার্মে বলছি, তারা বলেন যে এটা তাদের গণতান্ত্রিক অধিকার। ইফ দ্যাট ইজ সো, তো হরতাল যেদিন থেকে হবে তার আগের দিন, পূর্বের দিন রাতে দিনে দেখবেন গাড়ি সেগুলা ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়। এইটার স্যার বিষয় কি? এইটা আবার আরেকটা প্রসঙ্গ, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। ডক্টর দিলারা চৌধুরী, হেফাজতে ইসলাম নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে, তাদের কর্মসূচিকেও অরাজনৈতিক বলা হচ্ছে। আপনি বলছিলেন যে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আসলে লাভবান জামাত ইসলামী হবে, এটা কি হেফাজতে ইসলামী বুঝতে পারে বা বুঝতে পারছে, না, রিয়েলাইজ আমি করছে? প্রথম কথা আপনাকে একটুখানি ডক্টর হারুন এবং মলয় কুমার ভৌমিক না ওনার নাম, আচ্ছা, উনি যেটা বলেছেন সেটা আপনার একটু বলতে চাই যে তারা দুজন যে কথাটা বলেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচারটাই প্রধান ইস্যু, এটা আমি স্বীকার করি না আমাদের সঙ্গে। আমি মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার যুদ্ধ অপরাধীর ইস্যু অবশ্যই আছে, এবং যুদ্ধ অপরাধীদের পলিটিক্যাল ম্যানিফেস্টো তো আছে এবং আওয়ামী লীগ এটা করার ওয়াদা, কিন্তু টাইমিং এবং যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে সরকার, অনেকটা পলিটিক্যাল কনসিডারেশনের মতো মনে হয় যেন তারা হ্যান্ডেল করেছে জিনিসটাকে। এই যে আপনার কাদের মোল্লার রায়, সেটাকে ইনফ্লুয়েন্স করেছে কিনা আমরা শুনেছি, কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে জিনিসটাকে তারা বহুভাগী করতে পারতো, অথবা একেবারে রাজনৈতিক যে সমস্ত কাণ্ডকলাপ সেটা থেকে আলাদা করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যে এটার সঙ্গে আর কিছু সম্পর্ক নাই। কিন্তু সেটা কিন্তু দৃশ্যনীয় নয়। দৃশ্যনীয় এমন যে এমন টাইমিং এবং এমন প্রক্রিয়া শুরু হয়েছে জিনিসটা, বিশেষ করে আপনার গণজাগরণ মঞ্চ সে জিনিসটাকে যে আরো প্রশ্নবিদ্ধ করে দিল। এতে আমার যেটা বিশ্বাস সেটা হলো যে নির্বাচনকে কেন্দ্র করে এই পুরা জিনিস প্রক্রিয়াটাকে ব্যবহার করা হয়েছে। কারণ আপনার এখন আমাদের আলোচনা করার কথা, এই আপনার টেবিলেই আমাদের আলোচনা করার কথা নির্বাচনটা কেমন ভাবে হবে, কিন্তু নির্বাচন কেমন ভাবে হবে মানে ইলেকশন কমিশন কি নিয়ে কাজ করছেন, সিভিল সোসাইটির লোকরা কি রোল প্লে করবে, নির্বাচনে কিভাবে ম্যানেজমেন্ট হবে, এসব নিয়ে কোনো আলোচনা নেই। অথবা নির্বাচন কয় মাস বাকি আছে, 8-10 মাস বাকি আছে, তো আপনি এটা কিরকম ইলেকশন হয় টাইমিংটার জন্য আমি একটু টাইমিংটা তো আপনার খুব ক্রিটিক্যাল, এবং টাইমিংটা আমার মনে হয় খুবই কৌশলগতভাবে নেওয়া হয়েছে। প্রফেসর আর ইয়াহিয়ার দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন যে আপনার জামাতের কথা, আমার মনে হয় না মানে হেফাজতে ইসলাম জেনে শুনে যেটাকে বলে যে উইনফল গেইন হবে আর কি, আমি যেটা বললাম। আমি প্রফেসর ইয়াহিয়ার কাছে এই প্রশ্নটি আবার করব যে হেফাজতে ইসলামের এই কর্মসূচির ফলে যে জামায়াতে ইসলামী লাভবান হবে সেটা হেফাজতে ইসলাম এটা বুঝতে পারছে কিনা। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এইরকম একটি কর্মসূচি যেটাকে অরাজনৈতিক কর্মসূচি বলা হচ্ছে, সেটাকে প্রধান বিরোধী দল বিএনপি একটি পূর্ণ নৈতিক সমর্থন দিয়েছে, তারও কারণ কি বলে আপনি মনে করেন? আমি সবকিছুর পেছনে নির্বাচনী স্বার্থ এবং খেলা লক্ষ্য করছি। তার কারণ সরকার কিন্তু এই হেফাজতের আন্দোলন বলেন, বিএনপির আন্দোলন বলেন, 18 দলের আন্দোলন বলেন, সব আন্দোলনের যে বেলুন সেখানে আলপিন ছুড়ে দেওয়ার সুযোগ ছিল। সেই আলপিনটা কি, সব আন্দোলন চুপসে যেত। সেটা হচ্ছে একটা বাক্য উচ্চারণ করা, সেই বাক্যটা হচ্ছে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, যে নামেই হোক। দেখতেন ঢাকার যানজট কমে গিয়েছে, সব এমপিরা সুর করে এলাকায় চলে যেয়ে নির্বাচনী প্রচারণা, কে নমিনেশন পাবে, একটা নির্বাচনী আমেজ তৈরি হওয়ার সময় হচ্ছে এখন। অধ্যাপক ইয়াহিয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অধ্যাপক মলয় ভৌমিক, আপনি কি একমত যে সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ওয়াদা সম্পন্ন করত তাহলে এই ধরনের যন্ত্রণা অনেক কমে যেত? এবং মলয় ভৌমিক, আমি ব্যাপারটিকে এরকম মনে করি না। আমার মনে হয় যে যদি এ ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সংশোধনী না এনে আগের ব্যবস্থাতেই রাখা হতো, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন হবে, তারপরও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার পর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো বলে আমি বিশ্বাস করি।
অধ্যাপক মৌলভী ভৌমিক, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গটি নিয়েই আবার আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলোচনা করব যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটি যদি দুই দলের আলোচনার প্রেক্ষিতে সমাধান হতো তাহলে এই ধরনের সমস্যাগুলি আমাদেরকে ফেস করতে হতো কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে প্রসঙ্গে কথা বলবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে প্রফেসর হারুন রশিদ, একটি কথা আসছে হচ্ছে এরকম, যদি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বা যে কোনো ভাবেই হোক একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা এই সরকার নিশ্চিত করতে পারতো, তাহলে এত ধরনের বিপর্যয় বা আশঙ্কার মধ্যে দিয়ে জনগণকে যেতে হতো না। আমি ঠিক সেভাবে মনে করি না এই কারণে যে যুদ্ধ অপরাধীদের বিচার কার্য শুরু হয়েছে খুব বেশি দিন নয়, কিন্তু আমাদের দেশে প্রধান যে বিরোধী দল মানে অপোজিশন ইন দি পার্লামেন্ট, তারা কিন্তু বিগত 4 বছরের বেশি সময়ের মধ্যে অধিকাংশ সময় হাতে গোনা কয়েকদিন ছাড়া সংসদে কিন্তু অনুপস্থিত থেকেছে, অর্থাৎ সংসদ বর্জন করে তারা চলেছে। এবং তারা একটা রাজনৈতিক ক্রাইসিস ক্রিয়েট করার জন্য শুরু থেকেই কিন্তু তারা কিন্তু তেমন একটা হরতাল কিছু দেয় না। না, হরতাল যদি নাও দেয় কিন্তু তারা কিন্তু পার্লামেন্ট থেকে অ্যাবস্টেইন করেছে। এবং প্রধান বিরোধী দল সংগঠনগতভাবে যে একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে গেছে এটা কিন্তু সকলেই জানে। বারবার বহু বছর হয়েছে তারা কিন্তু যে ন্যাশনাল যে কনফারেন্স সেটা কিন্তু করতে পারছে না। তো এই যে অবস্থার মধ্যে এবং অন 11-এর পরও কিন্তু এই সংগঠনের উপর নানা বিপর্যয় নেমে এসেছে। আমি প্রিসাইজলি যেটা বলতে চাই সেটা হলো এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় বা একটা সুষ্ঠু নির্বাচন এ নিয়ে তো আলোচনার একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দিনে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছিল। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা যখন সামনে চলে আসলো তখন বিএনপির জন্য যেটা হলো একটা বড় ধরনের ডিলেমা কিন্তু হলো, যে জামাতকে পাশে তারা থাকবে না জামাত থেকে তারা নিজেদেরকে একটা নিরাপদ দূরত্ব মেনটেন করবে। তো জামাত এবং বিএনপি ঘুরে ফিরে কিন্তু দেখা যাবে যে একই রাজনৈতিক যদি বলি মতাদর্শ সত্তা উৎস থেকে তারা উঠে এসেছে, যে কারণে জামাত হলো বিএনপির বা একে অপরের ন্যাচারাল এলি এবং যে কারণে তারা সম্পর্ক সেট করতে চায় না। আপনি দেখবেন জামাত ইসলামী হরতাল ডাকলে বিএনপি সেখানে সমর্থন দেয় এবং যৌথভাবেও তারা দেয়। এই যে একটি অবস্থা হয়েছে, কাজে মূল বিষয় যেটা হলো সেটা হলো মানে সরকার এই অবস্থার দিকে ঠেলে দিয়েছে বিএনপি। না, সেটা তো দিতে পারে এই কারণে যে পলিটিক্স, এবং পলিটিক্সে আপনি তো নানাভাবে ইস্যুকে হ্যান্ডেল করবেন। ঠেলে দিলে বিএনপি সেখানে যাবে কেন? বিএনপি যদি আজকে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল হতো, অবস্থানটা যদি পরিষ্কার করতো এবং যারা যুদ্ধ অপরাধী তাদের থেকে যদি দূরত্ব মেনটেন করতো, জনগণ কিন্তু সেটা যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বিএনপি বলেছে যে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমরা যেটি নিয়ে কথা বলছি স্যার, যে মানে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থার কথা, এমনকি যে রায়ে বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন সেখানেও 2টি বার থাকতে বলেছেন, কিন্তু আমরা দেখেছি এই সরকার তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে এই সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। সেখানে বক্তব্য যেটা হলো আপনি দেখেন যে নীরব বলছে যে তারা যুদ্ধ অপরাধীর বিচার চায়। এই তো বিগত বাংলাদেশের 40 বছরের মধ্যে অধিকাংশ সময় তো বিএনপি ক্ষমতায় ছিল, রাইট? এই যে যুদ্ধ অপরাধী আজকে যাদের বিচার হচ্ছে তারা কি বিএনপির সাথে সরকার একাত্তরে সরকার গঠন না করেছে কিনা? সরকারও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারও করে নাই। এভাবে আসি আওয়ামী লীগ সরকারও করে নাই। না, আওয়ামী লীগ সরকার তো করে নাই, মানে আওয়ামী লীগ সরকার সুযোগ পেতে হবে। তো আওয়ামী লীগ সরকার তো 96 থেকে 2000 সালে 21 বছর পর ক্ষমতায় এসেই সাথে সাথে যুদ্ধ অপরাধী বিচার করবে, একটা অবস্থা ক্রিয়েট করতে হবে না আপনি? এবং কত ধরনের চ্যালেঞ্জের মধ্যে আসতে হচ্ছে। কাজের বিষয় যেটা হলো এখানে যে আলোচনা হলো, যে আলোচনা করলেন যে হেফাজতে ইসলামের এই লং মার্চ এটা পলিটিক্যাল ইস্যু কিনা বা কে লাভবান হবে, আসলে আমি যদি বলি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র শিক্ষক হিসাবে দিজ আর অল পলিটিক্যাল ইস্যুস। পলিটিক্স বিবর্জিত কোনো ইস্যু এগুলো নয়, যেখানে রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে। স্যার আপনাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি যদি এই সরকারের কাছে, এই সরকার তো তার নির্বাচনী ওয়াদার মধ্যে ছিল যে সে যুদ্ধাপরাধীদের বিচার করবে, কিন্তু তার নির্বাচনী ওয়াদার মধ্যে কিন্তু ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? যে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্যটা অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত, এতে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো 2 টার্ম পরেও হয় তাতে তো কোনো অসুবিধা হবে না। আমি ওইভাবে মেকানিক্যালি দেখি না। আমি যেভাবে দেখি যে যুদ্ধ অপরাধীদের বিচারের সাথে অন্য কিছু ইস্যুকে একাকার করার কোনো স্কোপ নাই। এটা একটা জাতীয় ইস্যু, এটা এমন নয় যে 10টা ইস্যুর মধ্যে একটা ইস্যু যেটা আপাতত স্থগিত রাখা যায়। বিষয়টা এভাবে দেখতে হবে। আপনার বক্তব্য ক্লিয়ার স্যার। আমরা একটু ডক্টর দিলারা চৌধুরী আপনার কাছে আসি, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলেই কি বিএনপি
কোনো একজনকে, যেমন বিচারপতি ABM খায়রুল হকেরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হওয়ার কথা আগের ত্রয়োদশ সংশোধনী থাকলে, তাকে যে মেনে নিত না সে ব্যাপারে তো বিএনপি ঘোষণাই দিয়ে রেখেছিল। তাহলে কি হইতো আসলে তত্ত্বাবধায়ক সরকার থাকলেই কি না, অবস্থা? আসলে বিচারপতি যে রায়টা দিয়েছেন সেটার মধ্যে তো লেখাই আছে, বলাই আছে যে 2 বার থাকতে পারে ব্যবস্থাটা, কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে বিচার বিভাগ থেকে কাউকে না সংসদ নেওয়ার চাইলে না নেয়ার বিধান করতে পারে। উপদেশ করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আমাদের দেশের অবস্থার দিকে আজকে চেয়ে দেখেন। আজকে আমাদের দেশ দ্বিধাবিভক্ত না, বহু দ্বিধাবিভক্ত, এবং রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে, বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনের, এক মতাদর্শী লোক আর এক মতাদর্শী লোকের নেতার বাড়িতে আগুন দিচ্ছে, এবং গ্রাম পর্যায়ে এটা যাওয়া মানে এটা একটা ভয়াবহ সিচুয়েশন। কিন্তু আপনি তাকিয়ে দেখেন যে পুরা সিচুয়েশনটা তো ক্রিয়েট করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি তো আপনার ডিলটা মেরেছেন সবচেয়ে আগে, যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আপনি মনে করছেন যে ক্যাটের গভর্নমেন্টের বাতিলটাই সবচেয়ে বড় ওটাই তাদের রাজনৈতিক? প্রথম চাল ছিল, এই যে বিএনপিকে একটা পর্যায়ে তারা নিয়ে আসবে। আমি প্রথম থেকে যে জিনিসটা অবজার্ভ করেছি সেটা হলো যে এটা বাংলাদেশের পলিটিক্স একটা দাবা খেলার মতো হচ্ছে। মানে আওয়ামী লীগ একটা চাল দিচ্ছে, বিএনপি সেটা কাউন্টার করতে পারছে কিনা সেটা দেখছি। বিএনপি বেশিরভাগ সময় কাউন্টার করতে পারে নাই, এবং বাই মার্চ যে আপনারা আওয়ামী লীগ বিএনপিকে জামাতের সঙ্গে একত্র করে নিয়ে আসবে, এটাও আমার অবজারভেশনে ছিল। যে ক্রমান্বয়ে তারা স্যার, আপনার কাছে এমন আসি ভাবে- একটু, এমন আপনার না কাছে আসি। বলতে দেন আমাকে, এমন ভাবে ঠেলে দেবে যে যখন বলবে যে বিএনপি আর জামাতের মধ্যে কোনো তফাৎ নাই। এটা- বুঝলেন? আর একটা কথা হলো যেটা উনি বললেন যে বিএনপি যখন হরতাল দেয়, জামাত যখন, প্রথম দিকে কিন্তু দেয়নি, প্রথম থেকে কিন্তু নৈতিক সমর্থন দিয়েছে। প্রথম থেকে তারা বলেছে আমরা এই সহিংসতার কোনো দায়িত্ব নিব না। কিন্তু ক্রমান্বয়ে একটা পর্যায়ে চলে যাবে যখন ওই যে কথাটা তারা বলে জামাত এবং তার সহযোগী এরা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগের মুশকিল হলো কি জানেন, আওয়ামী লীগ মনে করে যে আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি, দেশটা আমার, আমরাই থাকবো ক্ষমতায়, আমাদের লোকজনই সব চাকরি বাকরি পাবে, আমাদের লোকজনই সব পড়ে খেয়ে থাকবে, বাকি সমস্ত লোক ডিডারলেস। না, কিন্তু আপনি যেটা বললেন এভাবে যদি আসে তাহলে যে 30 লক্ষ লোক মারা গেল, ওরা মারা গেছে, ঠিক আছে, মারা গেছে, কোনো অসুবিধা নাই। না স্যার, আমি আপনার কাছে আসি। এটা স্যার, মারা আপনার কাছে যায়। আমি আসি একটু, বিষয়টা কি আমি এভাবে দেখবেন? আমি একটু প্রফেসর ইয়াহিয়ার কাছে যাব। এটা আপনারা আওয়ামী লীগের বলুন, একটা প্রফেসর- কেন? এটা কোনো কথা হতে পারে প্রফেসর না। ইয়াহিয়া ডক্টর দিলারা এটা চৌধুরী শান্তি। বলছিলেন যে বিএনপিকে জামাতের সাথে একীভূত করার জন্য একভাবে সরকারই প্রায় বাধ্য করেছে এবং ঠেলে দিয়েছে। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা প্রফেসর ইয়াহিয়া? একমত কিনা আমার বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন। আমি যেটা মনে করি যে নির্বাচনের সাথে যুদ্ধাপরাধের ইস্যুটাকে একত্রীভূত করে দেশকে চরম সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দুইটা কিন্তু এক জিনিস নয়। এক জিনিস নয়, যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়, এটা একটা আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ায় এটা চলমান থাকবে, বিচার হবে, যা হওয়ার হবে, দীর্ঘদিন পরে হলেও যেটা শুরু হয়েছে সেটা হবে। এর সঙ্গে নির্বাচনকে জড়ানো হবে কেন? আপনি আর একটা ভালো প্রসঙ্গ তুলেছেন মিস্টার খালেদ, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এই সরকারের ম্যানিফেস্টোতে ছিল না, অথচ তারা এটাকে অগ্রাধিকার কেন দিল? আর যদি সেটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে তাদের ভালো নির্বাচন করার নিয়ত থাকতো, তাহলে তারা পঞ্চদশ সংশোধনীতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যবস্থা করত। কিন্তু দুঃখের সাথে আপনি লক্ষ্য করবেন পঞ্চদশ সংশোধনীতে ইলেকশন কমিশনকে সামান্যতম শক্তিশালী করার ব্যবস্থা না করে শুধু 2 জনকে সংখ্যা বাড়িয়ে দিয়ে আরও কেওয়াস সৃষ্টি করা হয়েছে। অধ্যাপক এবং ইয়াহিয়া, এই আপনাকে election- ধন্যবাদ। আমরা এই পর্বে একটু অধ্যাপক মলয় ভৌমিকের কাছে জানতে চাইবো যে অধ্যাপক মলয় ভৌমিক, আপনি আলোচনা শুনছিলেন, আপনার মতামত শুনবো। অধ্যাপক মলয় ভৌমিক। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিকে আনা হলো কোন সময়ে? আমরা যখন দেখছি, আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বা একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে ব্যবস্থা, এই ব্যবস্থা আলাপ আলোচনার মাধ্যমে যাই ঘটুক না কেন নির্বাচনটি গ্রহণযোগ্য হতে হবে, এটি আমাদের সকলের প্রত্যাশা। আমরা চাই যে সেটি হোক, হয়তো সরকারও শেষ পর্যন্ত সেটা চাইবে। কিন্তু আমরা দেখছি যে যখন যুদ্ধাপরাধীদের একটি করে
বিচারের রায় বাইরে আসতে শুরু করলো, তখন আমরা হঠাৎ করে দেখছি যে এর সাথে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিকে আরো জোরালোভাবে দিয়ে ব্যাপারটিকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হলো এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হলো। এই ক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার ব্যাপারটি এই যে আমরা যদি গত 1 বছরের 18 দলীয় কর্মসূচি দেখি, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক ইস্যুর চেয়ে 18 দলীয় জোটের সভাগুলোতে জোটভুক্ত দল জামায়াতে ইসলামের লোকেরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে গুরুত্ব দেয়নি। তারা পরিষ্কারভাবে যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলো বহন করেছে। অধ্যাপক মলয় ভৌমিক, আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি বিরতি নিচ্ছি। স্যার, আপনি একটু আমাদেরকে আরো একটু ক্লিয়ার করবেন, যে কারণ হচ্ছে যে দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটি বা অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারটি এত উপেক্ষা সরকার কেন করছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে বিরতির মধ্যেই আলোচনা চলছিল প্রফেসর হারুন রশিদ এবং প্রফেসর দিলারা চৌধুরী। আমি এই জায়গা থেকেই শুরু করতে চাই। স্যার, আপনি বলেন যে আপনি বলছিলেন যে কিভাবে বিএনপি দুর্বল হয়েছে এবং কিভাবে সেটি করছে। না, আপনার প্রশ্ন ছিল অন্যত্র বিরতির আগে, যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন বা এর অধীনে নির্বাচনের ক্ষেত্রে এত অনীহা কেন, এটা বলেছিলেন। তো আমি মনে করি যে সরকার যেটা বলেছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সকলের অংশগ্রহণে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, এর জন্য আলোচনার দরজা খোলা রয়েছে এবং যে কোনো পর্যায়ে আলোচনা হতে পারে, বারবার বলেছে জাতীয় সংসদে এসে। কাজেই আমি মনে করি না যে সেই অপশন ক্লোজ হয়ে গেছে। তবে আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছেন তারা কিন্তু একসময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই তারা মানেন নাই। তারা বলেছেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া কেউ এই দেশে নিরপেক্ষ নয়। এটাও কিন্তু আমাদের রাজনীতির মধ্যে এবং নিকট অতীতের ঘটনা, কিন্তু এটা মনে রাখতে হবে। এবং সেখানে কি হয়েছে, এমন স্টাবার্ন হয়েছে এবং যে মধ্য ফেব্রুয়ারির মতো ভোটারের নির্বাচন তারা করেছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এখনো তো 9-10 মাস 11 মাস আছে, তারা কিন্তু বলেছে আলোচনা করে সবাইকে নিয়ে নির্বাচন করার, এবং তার সেই অপশন আমি আসছি, সেই অপশন কিন্তু ক্লোজ হয়ে যায় নাই। আমার মূল বক্তব্য সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি কয়দিন হরতাল করেছে বা এই ধরনের সর্বাত্মক কর্মসূচি দিয়েছে। তারা হরতালের মতো কর্মসূচি কখন নিয়েছে, যখন যুদ্ধ অপরাধীর বিচারটা সামনে চলে আসছে। কাজেই এখনো বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে প্রধান ইস্যু হলো যুদ্ধ অপরাধীর বিচার। হ্যাঁ, আপনি 2008 সালে এই যে মহাজোট এবং আওয়ামী লীগ জনগণের যে অভূতপূর্ব একটা ম্যান্ডেট পেল, তার পিছনে কি ছিল, অনেক কিছুর মধ্যে আপনি তো জানেন, ইয়ঙ্গার জেনারেশন যারা আজকে শাহবাগের এই গণজাগরণ মঞ্চে যারা সংঘর্ষ হয়েছে, তারা তাদের যে দাবি, তাদের যে প্রত্যাশা, সেটা হলো যুদ্ধ অপরাধী বিচার। স্যার, আপনি কি মনে করেন যে বিএনপির দুর্নীতি, ঘুষ, বিএনপির বিভিন্ন অপশাসন সেগুলি কোনো কাজ করে নাই? সেগুলো তো ছিলই, কিন্তু তার বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমরা দেখেছি যে বারবার সেই গভর্নমেন্ট যারা থাকে তাদের বিরুদ্ধেই ভোট পড়ে। সেটা শুধুমাত্র এই বিচারের জন্য পড়েছে। কিন্তু 262 সিট হয়নি কখনো, মনে রাখবেন। সেটাও এককভাবে একটা পার্টি 262 সিট পাওয়া, সেটা যে একটা ল্যান্ডস্লাইড, সেটা করেছে along with other issues, এই যে যুদ্ধ অপরাধী বিচার। সুতরাং স্যার, আপনারা যুদ্ধ অপরাধীর বিচার করেন, সেটাতে কোনো রকম কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা কি স্যার একটু এটা করে দেখবেন যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার? সেটা তো যদি বলি, একাধিকবার আমরা বলেছি, আজকেও আমি বলি যে কে বলেছেন স্যার? নাসিম সাহেব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থাতে নির্বাচন হবে গতকাল। হ্যাঁ, আর সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন আলোচনা হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মেনে নিয়ে তারপর আলোচনা আসতে হবে। এটা যেটা হলো যে নাসিম সাহেব একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, তিনি তার বক্তব্য দিয়েছেন, কিন্তু অ্যাজ এ সিটিজেন আমি আমার পজিশন থেকে যেটা বলি সেটা হলো যে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণে হোক, সেটা নিঃসন্দেহে আমরা সকলে প্রত্যাশা করি। এবং সেক্ষেত্রে আমাদের যেটা বিশ্বাস, আমরা যেটা মনে করি যে প্রধান বিরোধী দল এবং সরকার আলাপ আলোচনা করে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হোক বা অন্যভাবে হোক, সবাইকে যাতে নির্বাচন করা যেতে পারে তার জন্য আলোচনা করবেন। কিন্তু সেখানে যদি একটা স্টাবার্ন অবস্থান যদি গ্রহণ করেন, যেমন বিরোধী দল আজকে যে অবস্থানে গিয়েছেন, যে আজকে তারা যেটা রাস্তার আন্দোলন এবং যুদ্ধ অপরাধীদের বিচার, সেইখানে তারা যে অবস্থান গ্রহণ করেছেন, সেখানে তো সরকারের সাথে তাদের দূরত্ব ক্রমান্বয়ে কিন্তু ওয়াইডেনিং হচ্ছে। না, আমি দেখেন একটা সত্যি কথা বলি আপনাকে, আমাদের দুটো জিনিস
ভালো করে চিন্তা করতে হবে যে আমাদের দেশের যে আপনার সংকট, এই সংকট থেকে আমরা কেমন করে বেরোতে পারবো। এটাই তো আমাদের সবারই জি, চিন্তা এখন। জি। সবাই একটা কথাই বলে যে আমরা এই সংকট থেকে কি করে বেরোবো, আদারওয়াইজ দেশ কোন দিকে যাচ্ছে। এবং আমি মনে করি যে সংকট থেকে বেরোনোর একমাত্র উপায় হলো যে একটা সংলাপের থ্রুতে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বিরোধী দলকে, মেজর বিরোধী দলকে এবং অন্য দলগুলিকে ফিরিয়ে আনা, এবং একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা এই সংকট থেকে বেরোতে পারবো। তা নাহলে কিন্তু আমরা বেরোতে পারবো না। সুতরাং এই যে যুদ্ধাপরাধীদের বিচার, এই কথাটা যে আওয়ামী লীগ সবসময় বলে যে আপনারা কেউ চান নাই, এটা একদম কমপ্লিটলি একটা রং কথা। যুদ্ধাপরাধীদের বিচার কে চায় না? একমাত্র জামাত চায়নি, কারণ জামাতের লিডাররাই যুদ্ধ অপরাধী। আর কে যে চায় নাই আমি তো কারো মুখে শুনি নাই, প্রত্যেকেই তো বলেছে যে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু বিচার কিন্তু করেছে? সেটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক না, কি? কিন্তু বিচার কি আপনি করেছে? নির্বাচন সেটা অন্য কথা। না, বিচার না করা একটা অন্য প্রসঙ্গ, না প্রসঙ্গ, কিন্তু আপা অন্য প্রসঙ্গ, বিচার অন্য প্রসঙ্গ। কিন্তু কিন্তু আপা আমি আমার একটা কথা প্রশ্ন হলো- করতে চাই যে না, কিন্তু- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বেগম খালেদা জিয়া সর্বশেষ যে চিঠিটি লিখেছেন, যেটি ওয়াশিংটন টাইমসে ছাপা হয়েছে, সেটির মধ্যে কিন্তু আছে যে শুধুমাত্র বিরোধী দলের নেতাদের হয়রানি করানোর জন্য তিনি না তাদেরকে যুদ্ধাপরাধের বিচার নামে তাদেরকে আটকে রাখা হয়েছে বা তাদেরকে বিচার করা হয়েছে, তিনি কিন্তু বলেছেন। তো এতে- রিসেন্টলি বলেছেন, Recently রিসেন্টলি। বলেছেন, কিন্তু আমি বলতেছি যে এই যে স্টেজটা যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, সরি বিএনপির সঙ্গে জামাতের যে একটা ক্লোজনেস, এটা তো আপনার শুরু হয়েছে কবে থেকে? আপনার বেশি ক্লোজনেস যেটা আর কি একসঙ্গে ইয়ে করা, সেটা আপনার শুরু হয়েছে দেখেন আপনি ক্রমান্বয়ে যদি একটা দলকে কর্নারে নিয়ে আসেন, সেই কর্নার গেলে কিন্তু মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে দেয়। আপনি কি কোনোদিন শুনেছেন যে বিরোধী দলের নেতাদেরকে কেউ ডান্ডা পরিয়ে কোর্টে নিয়ে আসে? এক্স্যাক্টলি। আমরা এই জায়গা থেকে অধ্যাপক মলয় ভৌমিকের কাছে যাব, যে অধ্যাপক মলয় ভৌমিক, আপনি এটি কি বলবেন যে বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে যে ডান্ডা পরিয়ে কোর্টে নিয়ে আসা বা বিএনপির কার্যালয়ে ঢুকে বিএনপির কর্মীদেরকে গ্রেফতার করা এবং এইসব নিবর্তনমূলক কার্যক্রমের মাধ্যমে বিএনপিকে ক্রমশ জামাতের কাছাকাছি নিয়ে আসা, এগুলিকে আপনি কি বলবেন অধ্যাপক মলয় ভৌমিক? আমি মনে করি যে বিরোধী দলের নেতৃবৃন্দের উপরে সাম্প্রতিক সময়ে যে বিএনপি অফিসে ঢুকে যেটা করা হয়েছে এটি নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু বিএনপি একটি বড় দল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে নিজেদের দাবি করেন। এরকম একটি দলকে ডান্ডাবেড়ি লাগিয়ে অথবা আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে তার আদর্শকে জামাতের দিকে ঠেলে দেওয়া হবে, তাহলে বিএনপির আদর্শ নিয়ে কি তাদের নিজেদের মধ্যে কোনো সংশয় আছে যে এইটুকু নির্যাতনেই তারা নিজেদের আদর্শ ত্যাগ করে জামাতের দিকে ঝুঁকবে? আমি সেটা মনে করি না। যদি তারা সেটি ঝুঁকে থাকে তাহলে বুঝতে হবে যে তারা তাদের ভোটের হিসাবেই হোক অথবা নিজেদের আদর্শিক কোনো ব্যাপারে হোক, সেই কারণেই তারা ঝুঁকেছে। নির্যাতন নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু তার জন্য তারা ওই দিকে ঝুঁকবেন কেন? এটি কিন্তু আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষ এই প্রশ্নটি। অধ্যাপক ইয়াহিয়া, আদর্শগতভাবে বিএনপির জামাতেরকে ঝুঁকার পেছনে সরকারি মদদ দিচ্ছে বলে একটি আলোচনা আসছে, আপনি কি মনে করেন অধ্যাপক ইয়াহিয়া? না, সরকার আসলে পরিকল্পিতভাবে চাচ্ছে আরও সহিংসতা, আরও নাশকতা, আরও বিরোধী দলীয় আন্দোলন। আপনি সিমটমগুলো দেখেন। একটা বিএনপির মিটিংয়ের শেষ পর্যায়ে দু একটা ককটেল ফুটেছে, এটাকে খুব সহজেই হ্যান্ডেল করা সম্ভব ছিল। সেখানে 2.5 ঘন্টা ব্যাপী একটি প্রধান বিরোধী দলের কার্যালয়ে অভিযান চালিয়ে 1.5 শতাধিক নেতাকে গ্রেপ্তার করে ডান্ডাবেড়ি পরিয়ে বিএনপির মুখের সামনে একটা রসগোল্লা ছুঁড়ে দিল, নাও আন্দোলন করো, আরো হরতাল দাও, আমরা ঘোলা পানিতে মাছ শিকার করব। তা না হলে কেন সরকার এই সুযোগ দিচ্ছে? আর একটা প্রশ্ন আপনি তুলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্যার সমাধান হয়ে যাবে, এখনো 7-8 মাস সময় আছে। আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করতে চাই, সেই সমাধানটা সরকার আগে করলে অসুবিধা কোথায়? দেরি করে সমস্যার সমাধান করলে যে আন্দোলনে যে ক্ষয়ক্ষতি, প্রাণনাশ হবে, তার জবাব কে দেবে? অধ্যাপক ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। যে কথাটা বলেছেন যে আপনার বিএনপি, আওয়ামী লীগ বা বিএনপি এবং জামাত আপনার আদর্শগত পথে নাকি ভোটের রাজনীতিতে, এই প্রশ্ন তো তোলার কোনো অবকাশ নাই, কারণ এই ভোটের রাজনীতি দুই দলই করেছে। আমরা অধ্যাপক হারুনুর রশিদের কাছে এই বিষয়ে জানতে চাইবো, তারাও আগে একটি বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে
বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচি প্রতিরোধ জামায়াতকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 27টি সংগঠন। এ সম্পর্কে জানতে এখন টেলিফোনে কথা বলছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। জনাব নাসিরউদ্দিন ইউসুফ, হরতালের মতো কর্মসূচিতে আপনারা কেন গেলেন? এই হরতালের মধ্যে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, এই হরতালের মধ্যে কেউ যদি গাড়ি বার করে, যানবাহন বার করে, আপনারা সেই যানবাহন বা গাড়ি ভাঙচুর করবেন কিনা? জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আমরা বাধ্য হয়ে হরতাল আহ্বান করেছি। আমরা একটি হরতালের মধ্যে কর্মসূচি হেফাজতে ইসলাম দিয়েছে, তারা লং মার্চ করবে, ঢাকায় আসবে, মুক্তিযোদ্ধার বিরোধী শক্তির সহযোগিতায় তারা দেশব্যাপী যে একটি সন্ত্রাসের রাজত্ব কাজ করবে তার বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার জন্য তাদের কর্মসূচিকে একেবারেই পরিষ্কারভাবে ব্যক্ত করে দেওয়ার জন্য আমরা হরতাল আহ্বান করেছি। আমাদের হরতালে কোনো সহিংসতা থাকবে না। জনগণকে আমরা আহ্বান জানিয়েছি যে জনগণ এই হরতাল পালন করবে। রেল কর্তৃপক্ষ, বাস, লঞ্চ সবার প্রতি আমাদের আহ্বান, অন্যান্য যানবাহন মালিক এবং কর্মচারী এবং শ্রমিকদের প্রতি যে আপনারা জামাত শিবিরের এই নতুন মুখ হেফাজতে ইসলাম, যারা ইসলামকে বিক্রি করে ইসলামের নামে দেশব্যাপী অরাজকতা তৈরি করেছে, পুলিশের মাথা দিচ্ছে, মন্দির ভাঙছে, নানা কাজে লিপ্ত হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের হরতাল, যুদ্ধ অপরাধী সংগঠন জামাত শিবির নিষিদ্ধ করার দাবিতে আমাদের হরতাল। জনাব নাসিরউদ্দিন ইউসুফ, কেউ যদি তার ব্যক্তিগত গাড়ি বার করে বা তার প্রয়োজনে সে কোথাও যেতে চায়, আপনারা তাকে বাধা দিবেন কিনা? গাড়ি, ব্যক্তিগত গাড়ি বা অন্য কিছু ভাঙচুর করবেন কিনা? রিক্সা বা অন্য কোনো অটো রিক্সা সেগুলি ভাঙচুর করা হবে কিনা? আমরা কোন রকম ভাঙচুর করব না, এই নিশ্চয়তা দিতে পারি। আমাদের সারা দেশের সংস্কৃতি, সামাজিক এবং অন্যান্য মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ অন্যান্য সংগঠন সমূহ মুক্তিযোদ্ধাদের ব্যাপক অংশগ্রহণ থাকবে এই হরতালে। তাদের সবাইকে বলে দেওয়া আছে আজকে সন্ধ্যার মধ্যে যে কোন রকম সহিংসতা যেন না হয়। যদি কেউ গাড়ি বের করেন প্রয়োজনে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করা হবে। জনাব নাসিরউদ্দিন ইউসুফ, আপনাকে ধন্যবাদ। উনি বলছেন যে কেউ যদি গাড়ি নিয়ে বের হতেও চায় তাকে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করা হবে। জনাব হারুন রশিদ, আমরা একটি সমাধান খুঁজছিলাম, কিন্তু এই হরতালটি কি আবার আমাদের কোন সংঘাতের দিকে, নতুন কোন সংঘাতের পথ সূচনা করলো? হরতাল বা হরতালের কর্মসূচির পেছনে যে বক্তব্য নাসিরউদ্দিন ইউসুফ যেটা রাখলেন, তা আমার তো মনে হয় যে সেখানে সংঘাত সেভাবে না দেখে আজকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার যে দাবি, আমার তো মনে হয় যে এটা ন্যায়সঙ্গত এই অর্থে যে 1971 সালে যুদ্ধ অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, গণহত্যার সাথে তারা অংশগ্রহণ করেছে। কাজে যারা গণহত্যা করে, ব্যক্তি হলে তার যেমন বিচার হয়, সংগঠন হলে তার রাজনীতি নিষিদ্ধ হয়। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, সেটা হলো এই সমাধানের কথা বলতেন। আমি সমাধানই আসছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে দুইটা বড় ধরনের মেজর ডিভাইডস। একটা ছিল 1975 সালে বঙ্গবন্ধুর হত্যা, আর একটা হলো যুদ্ধ অপরাধী, যারা যুদ্ধ অপরাধ করেছে। 75 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, সেই আত্মশক্তিত খুনি, তাদের বিচার হয়েছে। একটা অপশন কিন্তু মোরালেস রিজলভ হয়েছে। আজকে শুধু একটা নির্বাচন করার মধ্যে দিয়ে কিন্তু আপনার সংকট থেকে উত্তোলন করতে পারবেন। শুধু সংকট থেকে উত্তোলন যদি ঘটাতে হয় পার্মানেন্টলি, তাহলে যেটা হলো যুদ্ধ অপরাধীদের বিচার, যেটা হলো জাতীয় ইস্যু, সেটাকে আপনি যদি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আমরা এই সংকট থেকে স্থায়ীভাবে উত্তোলন করতে পারি। রাজনীতি একটা নর্মাল কোর্সের মধ্যে চলে যাবে। আর এইটাকে পাশ কাটিয়ে আপনি যদি শুধু সাইড ট্র্যাক করার জন্য নির্বাচনের কথা বলেন, মানে নির্বাচনটা একটা সাইড ট্র্যাকের বিষয়। নির্বাচন, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর ইয়াহিয়ার কাছে যাব। প্রফেসর ইয়াহিয়া, আপনার কাছে 30 সেকেন্ড শুনবো যে সংকট থেকে উত্তরণের উপায়। প্রফেসর ইয়াহিয়া। উত্তরণের উপায় খুব সহজ। আমি সেটা প্রথমেই বলেছি যে যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় দাবি, সবাই চাচ্ছে। এটা আইনি প্রক্রিয়া। আমরা তো বলতে পারি না এটা 30 দিনে হবে না কত দিনে হবে। এর সঙ্গে নির্বাচনী ইস্যুটাকে জড়িয়ে যে খেলা চলছে সেটা অত্যন্ত মারাত্মক। আমি এই যে আপনি যে সাক্ষাৎকারটা নিলেন, যে তারা যে হরতালটা দিয়েছে সেক্টর ফোরাম, এটা
আমার তো মনে হচ্ছে এর সঙ্গে হেফাজতের কর্মসূচিকে নিষ্ক্রিয় করার এটা উদ্যোগ কিনা সেটা বিবেচনা করে দেখতে হবে। কারণ টাইমিং এর ব্যাপার যদি আপনি দেখেন, যখন তারা লং মার্চ করছে, তারা দাবি করছে তারা অরাজনৈতিক, সরকার সেটা জোর দিয়ে বলছে না। এবং সরকার যদি, দুঃখের সঙ্গে বলছি, সমস্ত দাড়ি টুপি, সমস্ত লোকজনকে, সমস্ত ইসলাম প্রিয়কে, সমস্ত মুসলমানকে জামাতের দিকে ঠেলে দেয়, এর পরিণতি যে কি হবে সেটা মানুষ যখন ব্যালট হাতে পাবে তখনই সরকার। প্রফেসর ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক দিলেরা চৌধুরী, আপনার কাছে 15 সেকেন্ড শুনবো যে অসংকটের না, উত্তর। আমি সংকটের কথা তো, আমি উত্তরণের কথা আমি বলেছি এবং আমি একদম ফার্ম অন দ্যাট স্ট্যান্ড যে আপনার একটা দেশে, বিশেষত বাংলাদেশের মতো একটা আপনার উন্নয়নশীল দেশে, যেখানে আপনার অসংখ্য আপনার ডিভিশন, অসংখ্য রাজনৈতিক কনফ্লিক্ট আছে, সেখানে দুই উপায়ে সংকট উত্তরণ করতে পারেন আপনার। একটা হলো যে একটা গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ করে যেটা আপনার কি বলে আপনার নেশন বিল্ডিং। আচ্ছা, আর একটা হলো যে গৃহযুদ্ধ হয়ে যাওয়ার পর একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন। কিন্তু গৃহযুদ্ধ না করেও ন্যাশনাল রিকনসিলিয়েশন করা যায়। ন্যাশনাল রিকনসিলিয়েশন করা যায় নেগোসিয়েশন, ডায়ালগের মাধ্যমে এবং থ্রু ইলেকশন। ইলেকশন ইজ ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজনীয় এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো, এটি আমরা আশা করছি। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য অধ্যাপক দিলেরা চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ এবং যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারটিও আমাদের সামনেই রাখতে হবে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।